আসসালামু আলাইকুম। আমি ডক্টর রুহি মান্নান। আজকে স্বাগত জানাচ্ছি আমাদের সকল দর্শকদেরকে বাংলাদেশ ইয়াং অপথলমোলজিস্ট সোসাইটির চক্ষু চিকিৎসা বিষয়ক টক শো ওয়াইও টক অনুষ্ঠানটির চতুর্থ পর্বে। আজকে আমাদের অনুষ্ঠানটির এই পর্বের বিষয় সাবস্পেশালিটি ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিস বিল্ড আপ ইন ইয়াং অপথলমোলজিস্ট। আজকে আমাদের এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন আমার তিনজন অত্যন্ত প্রিয় শিক্ষক এবং বাংলাদেশের তিনজন স্বনামধন্য চক্ষু চিকিৎসক। আহ আহ আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে। আমাদের সাথে রয়েছেন প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কর্নিয়া বিভাগ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রফেসর ইফতেখার মোহাম্মদ মুনির স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল। অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর খায়র আহমেদ চৌধুরী স্যার, শিশু চক্ষু রোগ বিভাগ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি শুনতে চাই জনাব কাদের স্যারের কাছ থেকে। স্যার, আমার প্রশ্ন, আপনি আপনার নিজের ক্যারিয়ারের কোন পর্যায়টিতে সিদ্ধান্ত নিতে পেরেছিলেন যে আপনি চক্ষু বিজ্ঞানে আসতে চান এবং কেন? ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্নটা খুবই মূলক প্রশ্ন যে কিভাবে আসলাম, কেন আসলাম। এখন আমি যদি সত্যি কথা বলতে চাই যে আসলে আমি অপথলমোলজিতে প্রথমে পড়তে চাইনি। আমার ক্যারিয়ার বিল্ড আপের উদ্দেশ্য ছিল সার্জারিতে অথবা পেডিয়াট্রিক, শিশু বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু পরবর্তীতে আমি চলে আসলাম ঢাকায় আসার পরে আমার বড় ভাই, উনি হচ্ছেন প্রফেসর আব্দুর রহিম। উনি আমাকে একটু দিক নির্দেশনা দেওয়ার পর বললেন যে চোখের ক্যারিয়ারটা ভালো, তুমি এদিকে আসো। পরে আমি সেখান থেকে অনুপ্রাণিত হলাম, ঠিক আছে আমরা শুরু করি। তারপর আমাকে নিয়ে আসলেন হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে, তখন আইপিজিএমআর ছিল। ওখানে নিয়ে এসে আমাকে প্রফেসর ইসরাফিল ওনার সঙ্গে পরিচয় করে দেওয়ার পর উনি আমার সঙ্গে অনেক কথাবার্তা বলার পর উনি বললেন যে আচ্ছা আব্দুল কাদের, আপনি যে কর্নিয়াতে আপনি যে অপথলমোলজিতে আসতে চান, কেন আসতে চান? তখন আমি সরাসরি বললাম যে আমি তো আসতে চাই নাই। আসতে চান নাই মানে? তো আপনি তো এসেই তো আমার কাছে চলে আসছেন কেন? অ্যাকচুয়ালি আমি এই হতে চাইছিলাম সার্জন অথবা শিশু বিশেষজ্ঞ। পরে আমার বড় ভাই বললেন যে এই জায়গাটা ভালো, পরে আমি এখানে আসলাম। তারপর আমি ওখানে ট্রেনিং এ যোগ দেওয়ার পর দেখা গেল যে আসলে অপথলমোলজিটা একটা খুবই ভালো সাবজেক্ট এবং এখানে ফিউচারটা অনেক ভালো। তারপরে এইভাবেই মোটামুটি শুরু, এবং তারপরে আমি মোটামুটি কেরিয়ার করলাম খুব তাড়াতাড়ি। আমি 1 বছর ট্রেনিং করার পর ডিপ্লোমাতে ঢুকে গেলাম, ডিপ্লোমা ইন অপথলমোলজি। এবং তারপরে আমি এবং 1 বছর যাওয়ার পরে পাশ করে ফেললাম এবং চোখের ডাক্তার হয়ে গেলাম। চোখের ডাক্তার হওয়ার পর যেটা হলো যে আমি আবার সরকারি চাকরি পেলাম একই সাথে, 15 BCS জয়েন করলাম এবং আমি গ্রামে গঞ্জে ঘুরে বেড়ালাম, কিন্তু চোখের চিকিৎসা তেমন দিতে পারি নাই। তারপরে চিন্তা করলাম যে আমার একটু ভালো ট্রেনিং দরকার, কেরিয়ার বিল্ড আপ করতে হবে। কেরিয়ার বিল্ড আপ করতে যেয়ে আমি মোটামুটি যোগাযোগ করলাম যে আমি একটা অপথলমোলজিতে একটা পোস্টিং নিতে চাই। তারপর আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে আবাসিক সার্জন হিসেবে কাজে যোগ দেওয়ার পর আমি কিছু কাজ শিখলাম। তখন দেখলাম যে অ্যাকচুয়ালি ডিপ্লোমা ইন অপথলমোলজি করে সরকারি চাকরিতে থেকে ক্যারিয়ার বিল্ড আপ করা যাবে না। তখন এবার নতুন করে পড়াশোনা শুরু করলাম প্রায় 5 বছর পরে। তখন আমি MS রেসিডেন্সি কোর্সে ঢুকলাম আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। সেখান থেকে তারপরে এই একই সাথে আমি FCPS ডিগ্রি করার জন্য আমি একটা প্রস্তুতি নিলাম, এবং দেখা গেল কি যে MS হওয়ার আগে আমার FCPS ডিগ্রি হয়ে গেল। এখন আমার বক্তব্য যেটা, যে আমি ডিপ্লোমা করেছি, FCPS করেছি এবং MS করেছি, লাভটা কি হয়েছে আমার? আসলে আমার লাভটা যেটা হয়েছে, আমি 3টা ডিগ্রি অর্জন করছি, 3টা আমি আমার প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে সব জায়গায় লিখতে পারি। কিন্তু আমি যখন 3টা ডিগ্রি করার পর আমি অনুধাবন করলাম যে অ্যাকচুয়ালি আমি তো থিওরিটিক্যালি অনেক ভালো, কিন্তু আমি ক্লিনিক্যালি আমি খুব শার্প হতে পারি নাই। তাহলে আমার কি করতে হবে? যে আমাকে কাজ শিখতে হবে। কাজ শিখতে হলে কি হবে? তখন আমি খোঁজ খবর করে দেখলাম যে আসলে ফেলোশিপ একটা খুব ভালো ট্রেনিং, এইখানে আমার যাওয়া উচিত। তারপর আমি ইসলামিয়া চক্ষু হাসপাতাল ওখানে গেলাম, যাওয়ার পরে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর আমি ফেলোশিপে ঢুকলাম। ফেলোশিপে ঢোকার পরে আমার যে ডেভেলপমেন্ট, যেটা সার্জারি শেখা, রোগীর ডিলিংস, এবং আমার যত কাজ, আমি ডিগ্রি অর্জন করছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে, কিন্তু কাজটা আমি শিখেছি কিন্তু ফেলোশিপ করতে চাই। আমি এখন এইটুকু আপাতত থাকি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার। আমি এবার চলে যাব ইফতেখার মোহাম্মদ মুনির স্যারের কাছে। স্যার, এই এই সেম কোয়েশ্চেনটাই যদি আমি আপনার কাছে জানতে চাই, আপনার চক্ষু বিজ্ঞানে কখন কোন সময়টাতে আসা
এবং আপনার যুক্তি কি ছিল? ধন্যবাদ ডক্টর রুহি। আসলে প্রফেসর কাদের যেটা বলেছে আমার আসলে ঘটনা সেই একই। আমি বেসিক্যালি সিলেট মেডিকেল কলেজের স্টুডেন্ট। তো যখন এমবিবিএস পাশ করি তখন আমার ইচ্ছা ছিল যে একজন কার্ডিওলজিস্ট। তো ইন্টার্নের সময় আমার আসলে ঘোরাফেরা ওই কার্ডিওলজি ডিপার্টমেন্টেই, যেটা যে কার্ডিওলজিস্ট হতে হবে সারাদিন ইসিজি নিয়ে দেখতাম, আর স্টাফ যারা ছিল তাদের পিছনে ঘুরে ঘুরে বলতাম যে এটা হয়েছে কিনা আমার ফাইন্ডিং বলা। কিন্তু ঘটনা দেখা গেল ওই সময় তো আমাদের চাকরিতে, গভর্নমেন্ট চাকরিতে ঢুকতে হতো বিসিএস দিয়ে, যে ইন্টারভেল পিরিয়ড। তো ওই পিরিয়ডটাতে আমি জহুরুল ইসলাম সাহেব, যে এখনকার যে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, উনি চিন্তা করেছেন যে মেডিকেল কলেজ করবেন, ওখানে একটা ঢোকার স্কোপ হলো। তো উনি বললেন যে কাজ করতে হবে আইতে। আমি বললাম আইতে তো আমি আসলে বেসিক্যালি কিছু জানি না, আইতে কাজ করতে গেলে তো আমার ট্রেনিং লাগে। তো সেই ট্রেনিং এর ব্যবস্থা উনি, ওনার এক ভাগ্নি জামাই ছিল অধ্যাপক মান্নান, উনি ইসলামী হসপিটাল সিনিয়র কনসালটেন্ট ছিলেন। কিছুদিন আগে উনি মারা গেছেন, তো ওনার সাথে কাজ করতে গিয়ে বেসিক্যালি আমি আইটি ইন্টারেস্টেড হয়েছি। সেই থেকে যখন গভর্নমেন্ট চাকরিতে ঢুকলাম, আর ওই সময় সবাই আসলে তো এফসিপিএস করতেই যেত, তো আমারও টার্গেট ছিল যে আমি এফসিপিএস করি। তো সেই সাথে আসলে ডিপ্লোমা করার জন্য চেষ্টা করেছি, এমএস এর পার্ট 1 এর জন্য অ্যাডমিশন টেস্টও দিত। লাকিলি দেখা গেল আমি যে বছর এফসিপিএস পার্ট 1 পাস করলাম, আমি তখন চিটাগাং মেডিকেল কলেজের রেসিডেন্ট রেজিস্ট্রার আগে, আমার স্যার ছিলেন সালাউদ্দিন স্যার। তো ওই বছরই আমি পিজিতে, তখন একটা পিজি বিএসএম হয়নি, ওখানে ডিপ্লোমা চান্স পেয়ে গেলাম এবং এনআইওতে এমএস চান্স পেয়ে গেলাম, তিনটা। এখন গভর্নমেন্ট ডেপুটেশন আমার ওদিক থেকে বেড়ে হয়ে গেছে এমএস এর, আর ডিপ্লোমা আমি অমিট করে দিয়েছি। এখন তো কি করা যায়, ইনডিসিশন। সালাউদ্দিন স্যারের কাছে গেলাম, স্যার আপনি তো আপনার স্ট্যান্ড রেজিস্টার, আমাকে ডিসিশন দেন যে আমি কি করি। তো স্যার অনেক চিন্তা ভাবনা করে বললেন কালকে সকালবেলা দেখা করো, তোমার ডিসিশন দিয়ে দেবো। তো সকালবেলা গেলাম, স্যার তো বললেন যে তুমি এক কাজ করো, আমি তো পিজিতে চলে আসছি, তো তুমি আমার সাথে আরো 6 মাস থাকো, এরপরে তুমি পার্ট 2 তে চলে আসো। আর ডিগ্রি মাল্টিপল করা দরকার নাই, ডিগ্রি একটাই করা দরকার। আমার মনে হয় এখনো এফসিপিএস এর যেহেতু ডিমান্ড আছে, আর আমি নিজেও যেহেতু এফসিপিএস, তুমি এটাই করো, বাকিগুলি আপাতত হেল্ড আপ করো, এটা পাস করো, তারপরে দেখা যাবে তো সেই থেকে আসলে বাকিগুলি অমিট করে দিয়ে আমি এসছি। আর হুকুমাতে আসলাম, সেটা হচ্ছে যখন আমাদের এনআইও হলো, সাব স্পেশালিটি ডেভেলপ হলো, তো তখন চিন্তা করলাম যে আসলে একটা সাব স্পেশালিটি করা উচিত। তো সেই ক্ষেত্রে চিন্তা কোনটা যাই, একবার ভাবি যে ভিট্রিওরেটিনা যাই, একবার ভাবি ওকুলোপ্লাস্টিতে যাই, ইনডিসিশন। ইন্টারনেটে যা হয় আর কি, আমার ভালো সাব স্পেশালিটিতে একই অবস্থা। তো লাকিলি পোস্টিং হয়ে গেল গ্লুকোমা ডিপার্টমেন্টে। তো দেখলাম যে যেহেতু পোস্টিং হয়ে গেছে গ্লুকোমাতে, এনআইওতে, তো সেই থেকেই আসলে গ্লুকোমাতেই নিজের সাব স্পেশালিটি ডেভেলপ করলাম। এটাই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ধন্যবাদ। আমি খায়ের স্যারের কাছে চলে আসবো। স্যার, আপনার অপথলমোলজির শুরুটা কেমন ছিল? স্যার একটু জি স্যার। ধন্যবাদ একটা সময় উপযোগী কোয়েশ্চেনের সম্মুখীন হওয়ার জন্য। আমি শুনছিলাম এবং আমার সিনিয়র 2 শিক্ষকের অভিজ্ঞতা শুনছিলাম। আমি মনে করি যে আমাদের যে যারা অনুজ যারা আছেন, আমার স্টুডেন্ট যারা আছে, যারা অপথলমোলজি পড়তে আসে, তাদেরকে দেখে নিশ্চয়ই উৎসাহিত হবে। আমি আমার ক্যারিয়ারের শুরুতেই সিলেট মেডিকেল কলেজে কিন্তু অর্থোপেডিক্সের রেজিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলাম, এবং সিলেট মেডিকেল কলেজ থেকে পাশ করার পরে গ্রামে যখন 2 বছর আমি কাজ করে আবার সিলেট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে আসি, তখন সিএমই থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারশিপের একটা পরীক্ষা হতো। ওই পরীক্ষায় আমি কোয়ালিফাই করে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে যাই সিলেট মেডিকেল কলেজে, এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ যেটা। এখানে অর্থোপেডিক্সের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার থাকাকালীন সময় আমি ঢাকায়, তখন খুব কম্পিটিশন ছিল, এখনকার মতো এত কোর্স ছিল না। সব মেডিকেল কলেজগুলো, ইনস্টিটিউটগুলোতে অনেক কোর্স ঢোকার সুযোগ আছে, তখন ওরকম ছিল না। তো তখন আমাদের যে এখন যেটা নিচোর
এই ইনস্টিটিউটে শুধুমাত্র এমএস অর্থোপেডিক্স এর কোর্স চালু ছিল, কোনো পেরিফেরি মেডিকেল কলেজে এই কোর্সটা ছিল না। তো তখন আমরা দেখলাম যে না, সিলেট থেকে এসে বারবার ঢাকায় পরীক্ষা দেওয়া মুশকিল। ওই একই সিজনে পরীক্ষা দিলাম অনেকগুলো জায়গায়, যেমন কার্ডিওথোরাসিস সার্জারিতে পরীক্ষা দিলাম, এমএস অপথলমোলজিতে দিলাম, এমএস অর্থোপেডিক্সে দিলাম। তখন এমএস অপথলমোলজিতে চান্স পাই এবং তখন আমি আর ডান বাম তাকাই নাই, যেহেতু একটা কোর্সে চান্স হয়ে গেছে আমি তখন ডিসিশন নেই যে আমি এই সাবজেক্টেই পড়বো। আমার এখন ক্যারিয়ারের শুরুতেই যখন আমি ডিটারমিনেশন ছিল যে আমি চলে আসছি কোর্সে, এখান থেকে বের হওয়ার আমার কোনো সুযোগ নাই, সুতরাং অপথলমোলজিটাকে আমি খুব মানে ডিটারমিনেশন হয়ে এটাকে ক্যারিয়ারে আমি ঢুকি। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি অপথলমোলজিতে এমএস এবং এফআরসিএস ফ্রম গ্লাসগো, এফআরসিএস ফ্রম এডিনবরা এবং আইসিওর মাধ্যমে এই এফআরসিএস গুলো আমরা করি। পরবর্তীতে অবশ্য এট দ্য সেম টাইম আমি পেডিয়াট্রিক অপথলমোলজিতে ফেলোশিপ করি। পেডিয়াট্রিক অপথলমোলজিতেও আমি অনেকটা বাই চান্স, আমি যখন এমএস কমপ্লিট করি তখন সিলেট এমএডি ওসমানী মেডিকেল কলেজে একটা পেডিয়াট্রিক অপথলমোলজির ইউনিট খোলার জন্য একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়। এটা আমাদের প্রফেসর এনায়েত স্যার, প্রফেসর মারুফ স্যার, ওনাদের গাইডেন্সের মাধ্যমে পেডিয়াট্রিক অপথলমোলজি একটা প্রজেক্ট খোলা হয় এবং ওখানকার একটা স্কলারশিপ নিয়ে আমি আল শিফা ট্রাস্ট আই হসপিটাল রাওয়ালপিন্ডিতে আমি পেডিয়াট্রিক অপথলমোলজিতে ফেলোশিপ করতে যাই। এবং আমার মনে হয় যে ফেলোশিপ প্রোগ্রাম এখন বাংলাদেশে অনেক আছে যদিও, কিন্তু একটা এক্সপোজার শর্ট টার্ম হইলেও একটা এক্সপোজার, বাইরের একটা এক্সপোজার দরকার। সেটা ইন্ডিয়া হতে পারে, সেটা ইংল্যান্ড হতে পারে, সেটা আমেরিকা হতে পারে। বাইরের একটা এক্সপোজার শুরুতে, ক্যারিয়ারের শুরুতে আমি মনে করি যে এটা মানে যারা সাবস্পেশালিটিতে ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় বাইরের একটা এক্সপোজারের প্রয়োজন আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে কি একটা টার্গেট থাকতে হবে আমার, এবং এই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য আমার কিছু ডিটারমিনেশন থাকতে হবে। আমি মনে করি যে এই ডিটারমিনেশন থাকলে টার্গেট অ্যাচিভমেন্ট সম্ভব। ধন্যবাদ। আমি কাদের স্যারের কাছে ফিরে আসবো। স্যার, আমাদের স্টুডেন্টদের মধ্যে একটু ধারণা রয়েছে অ্যাকচুয়ালি জেনারেল সব সাবজেক্টে যে ঢাকায় যদি নিতে হবে তাহলে ট্রেনিংটা হয়তো ভালো হবে না, এক্সামিনেশন সেন্টার গুলো সব ঢাকা কেন্দ্রিক। তবে এখন তো অনেকগুলো ইনস্টিটিউট ঢাকার বাইরে হয়েছে, বিভিন্ন শহরে। স্যার, আপনার এই ব্যাপারে কি মতামত, যে শুধুমাত্র ঢাকা সেন্ট্রিক পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংটাই প্রয়োজন, নাকি ঢাকার বাইরেও তো এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ট্রেনিং হচ্ছে, সিআইটিসি চিটং এ আছে, মেডিকেল কলেজগুলোর সাথে অ্যাটাচড হচ্ছে। আমাদের স্টুডেন্টদের আসলে ওই দিকেও একটু নজর দেওয়া উচিত, যে শুধু ঢাকাগামী না হয়ে আমি যার যার শহরে যদি সুযোগ থাকে সেই ট্রেনিংটা করবো এবং কত দূর করবো, কোন পর্যায়েটা আমি ঢাকার দিকে নজর দেব। আচ্ছা, ধন্যবাদ রহিমান্নান। এটা খুব সময় উপযোগী প্রশ্ন। তার কারণটা হলো যে আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করেছি তখন কিন্তু এই সুযোগটা ছিল যে ঢাকায় ট্রেনিং, ঢাকার বাইরের ট্রেনিং। এখন ঢাকার ট্রেনিং আর ঢাকার বাইরের ট্রেনিং এর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য ডিপেন্ড করে হলো যে আমি কার আন্ডারে ট্রেনিংটা করতেছি, আমার মেন্টরটা কি, এই মেন্টরের উপর কিন্তু ট্রেনিংটা ডিপেন্ড করে। আমার যদি একজন ভালো মেন্টর যদি রংপুরে থাকে আর একজন ভালো মেন্টর যদি ঢাকায় থাকে তাহলে ট্রেনিং এর মধ্যে কোনো পার্থক্য নেই। সেক্ষেত্রে রংপুরে ট্রেনিং করাটা বেশি ভালো। কেন বেশি ভালো? সেখানে সে কাজ করার স্কোপটা বেশি পাবে, ঢাকায় তো কাজ করার স্কোপটা বেশি পাবে না। এখন এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হলো কি যে পোস্ট গ্রাজুয়েশনের যে সেন্টারগুলো এখন কিন্তু ঢাকার বাইরেও আছে। সিআইটিসিতে হচ্ছে, রংপুরে হচ্ছে, বরিশালে এখন কোর্সগুলো আছে। সেই জন্য ট্রেনিং সব জায়গাতেই এখন মোটামুটি ভালো। তবে আমি এনআইও, ইসলামিয়া আই হসপিটাল, তারপরে আমি যে সিআইটিসিতে এই সবগুলো ট্রেনিংগুলো বেশি অর্গানাইজ, বিশেষ বিএসএমএম এই ট্রেনিংগুলো বেশি অর্গানাইজ। তবে এই অর্গানাইজ ট্রেনিংটা আমার পেরিফেরিতে আমাদের করা সম্ভব যদি সেরকম মেন্টর থাকে। এবং এখন ইয়াং ডাক্তার যারা আছে তারা কিন্তু এই জিনিসগুলো যথেষ্ট নজর দিচ্ছে। তো আমি একটা এক্সাম্পল দিতে চাই যে এখন থেকে 10-15 বছর আগে অথবা 20 বছর আগে যদি চিন্তা করি তখন কিন্তু একটা টেন্ডেন্সি ছিল যে কাউকে না শেখানোর, দিস ইজ দ্য রিয়ালিটি। কিন্তু এখন কিন্তু আমাদের যারা নতুন ডাক্তার যারা আছে, আমাদের মধ্যে ইয়াং যারা আছে, আমরা কিন্তু এখন অনেক কিছু করেই। আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই সেটা হলো কি, আমি তো ডিপ্লোমা করছি, এফসিপিএস করছি, এমএস করছি, করার পরে আমি একবার সম্ভবত আমাদের বিসিপিএস এর লাস্ট যে আমাদের কনফারেন্সটা হয় ওএসবি, তো ওই কনফারেন্সে আমার তেমন কেউ চিন্তা না, আমি দাঁড়ায় বললাম যে ওএসবির কাজটা কি। সবাই আমার দিকে তাকায় থাকলে কি ব্যাপার, এই ছেলে কি ব্যাপার চিনি না, ওএসবির কাজটা কি, এটা দিয়ে শুরু করলাম। বলে আমি আব্দুল কাদের, আমি ডিপ্লোমা করেছি, এফসিপিএস করেছি, এমএস করেছি, আমি ভালো ক্যাটারাক্ট সার্জারি করতে পারি না, আমি ভালো ডিসিআর করতে পারি না। এটা কি আমার ব্যর্থতা না ওএসবির ব্যর্থতা নাকি গভর্নমেন্টের ব্যর্থতা? পিছন থেকে একজন বললো কি যে আপনি এফআরসিএস করেন তাহলে আপনি সব পারবেন।
তখন আমি একটু রাগে গেলাম, যে আপনি আমাকে লিখে দেন, আমি ডিপ্লোমা করছি, এফসিএস করছি, এমএস করছি, আমার এফআর শেষ করতে কোনো সমস্যা নাই, তাহলে আপনি লিখে দেন যে এফআর শেষ করলে পর আমি সব কাজ শিখতে পারবো, লিখে দেন। তখন আমি বললো যে আমি প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করতেছি, কি করা যায়, আমাদেরকে তো ডেভেলপ করার দায়িত্ব আপনাদের, তা এই কি দায়িত্বটা নেবেন। এখানে অনেকক্ষণ গুঞ্জনের পর বলা, যেটা যৌক্তিক প্রশ্ন, আমরা জিনিসটা দেখতেছি। তো যাই হোক, তারপর একটা বিশাল একটা রেভলিউশন হয়েছে। এখন কিন্তু পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে, যে এখন আমরা স্টুডেন্টদেরকে শেখাচ্ছি, কাজগুলো তাদের শেখাচ্ছি। এই জন্য আমি বলবো যে ট্রেনিংটা যে কোনো জায়গায়, এবং সে যদি মেন্টর ভালো হয় এবং সে যদি উদ্যোগী হয়, ইয়াং হয়, তাহলে কোনো সমস্যা নেই। ঢাকা হয় না, ঢাকার বাইরে যে কোনো জায়গায় ভালো ট্রেনিং হইতে পারে। আমি সবচেয়ে প্রেফার করি পেরিফেরিতে, যেখানে কাজ করার স্কোপটা বেশি। অপথলমোলজি হচ্ছে হাতে কলমে কাজ করা। আপনি যেখানে হাতে কলমে কাজ করতে পারবেন সেখানে যাবেন। আপনি এনআইতে আসবেন, কাজ করার স্কোপ আছে, সব সিনিয়ররা সব করে ফেলবে, ভিআইপি কেস বেশি, কিন্তু রাজশাহীতে কিন্তু এটা নাই, রংপুর কিন্তু এটা নাই, কাজ করার স্কোপটা বেশি। মেন্টর যেহেতু ভালো আছে, অতএব শুরু থেকে পেরিফেরিতে কিছু কাজ করে আসা ভালো। ধন্যবাদ। ধন্যবাদ। আমি মনির স্যারের কাছে চলে আসবো। স্যার, আমাদের দেশে আসলে চাকরির সুযোগ নিয়ে প্রশ্ন করার একটা ক্ষেত্র এখন তৈরি হয়েছে, যে বেসরকারি কিছু চাকরির সুযোগ আমাদের চক্ষু চিকিৎসকদের জন্য উন্মুক্ত হয়েছে, বেশ কিছু বেসরকারি চক্ষু হাসপাতাল সুন্দরভাবে ডেভেলপ করাতে। সেম টাইম যোগদান করার যে উৎসাহ সেটাও রয়েছে, কিন্তু পেরিফেরি অনেক জায়গায় প্রস্তুতি নিয়ে ট্রেনিং এর একদম মূল সময়, সে সময় যদি ওইখানে একজন বিসিএস ডক্টর পোস্টিং হয়ে যায়, তার ট্রেনিংটা তো স্যার, বিসিএস এ জয়েন করা বা না করা, বা বিসিএস এর জন্য চেষ্টা করা এবং সেম টাইম কোর্সের ট্রেনিংটাও কন্টিনিউ করা, এই বিষয়ে যদি স্যার একটু আলোচনা। হ্যাঁ, ধন্যবাদ রুহি একটি সময় যদি প্রশ্ন করার জন্য। আসলে এখন গভর্নমেন্ট চাকরি আগের মতন নেই। যেমন আগে আমি যে বিসিএস এ জয়েন করেছি, 11 বিসিএস, দেখা গেল যে আমি বিসিএস এ জয়েন করার পরে উপজেলা যিনি দায়িত্বে ছিলেন হেলথ কমপ্লেক্স, উনি কোঅপারেটিভ ছিলেন, যে তুমি পার্ট 1 করতে চাও, তো ওকে, তুমি পার্ট 1 এর জন্য প্রস্তুতি নাও, তোমাকে এখানকার কাজে অতটা ইনভলভ করা হবে না, জাস্ট তুমি আসো এটা। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। গ্রামে 2 বছর 3 বছর থাকা বাধ্যতামূলক হয়ে গেছে, বিসিএস রেগুলার হয় না, পাশ করে বিসিএস দিয়ে গ্রামে 2 বছর থেকে তারপরে আবার পার্ট 1 পার্ট 2 কোর্স একটা বিরাট লেন্দি ব্যাপার। দেখুন, আমার যেটা করতে হবে, যে এফসিপিএস ডিগ্রি যেটা আছে সেটা পার্ট 1 তো যে কোনো সময় করা যেতে পারে, গ্রামে হোক যেখানেই হোক, তার যদি পোস্টিং হয়ে থাকে, তো বিসিপিএস পার্ট 1 এর প্রস্তুতি আমার মনে হয় যে কোনো জায়গা থেকে করা সম্ভব। ইনিশিয়াল যে কি করতে হবে না হবে সেটার একটা ট্রেনিং নিয়ে ঢাকা থেকে যে কোর্সগুলি হয় সেটা নেওয়ার পরে পার্ট 1 এর প্রস্তুতি গ্রামে থেকে নেওয়া যেতে পারে, এবং সেখান থেকে পার্ট 1 এর পরীক্ষা দিয়ে পার্ট 1 পাস করা সম্ভব। কারণ আমি নিজেও পার্ট 1 পাস করেছি। আমার পোস্টিং যখন বানিয়াচং হবিগঞ্জের একটা রিমোট এলাকাতে ছিল, কারণ তার আগে আমি বিসিএস এর ওরিয়েন্টেশন কোর্স করে গিয়েছিলাম, এবং ওখানে প্রচুর সময় ছিল, আমি প্র্যাকটিস করতাম না। টিএচএ সাহেব আমার কোঅপারেটিভ ছিল, আমার ওখানে ডরমেটরিতে থাকা মানে আমার একটা লাইব্রেরির মতোই ছিল। তো সেখান থেকে পড়াশোনা করেই কিন্তু আমি পার্ট 1 পাস করেছি। আমার অ্যাডভাইস থাকবে এখনকার যারা স্টুডেন্ট, তারা বিসিএস দিয়ে চাকরি পেতে যদি সময় চলে যায়, পার্ট 1 টা ধরে নিতে হবে যে আমি অর্গানাইজ করতে না আসেই পাস করছি। আর পার্ট 1 পাস করা থাকলে ইতিমধ্যে যদি ট্রেনিং 2 বছর বা গ্রামে থাকার যে ম্যান্ডেটরি যে পিরিয়ডটা ওটা পার হয়ে যায়, অটোমেটিক্যালি ট্রেনিং পোস্টে চলে আসবে। আর কোথায় ট্রেনিং পোস্টে আসবে, ডক্টর প্রফেসর কাদের যেটা বলেছে আমি একমত। এখন তো পরিবেশ অন্যরকম। যখন আমি কিডাং আমি স্টুডেন্ট ছিলাম, তখন তো সেখানে অর্গানাইজ কোনো কোর্স ছিল না। কিন্তু এখন তো অনেক জায়গাতেই, অনেক এসএলএফ মেডিকেল, বরিশাল, চিটাগাং, রাজশাহী, রংপুর সব জায়গাতেই এমএস ডিপ্লোমা কোর্স চালু হয়ে গেছে, যার ফলে ওখানে একটা একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। এবং যারা স্টুডেন্ট ওখানে যাবে তারও দায়িত্ব হবে যে একাডেমিক এনভায়রনমেন্টটাকে যাতে কাছ থেকে আদায় করে দেওয়া যায়। আর ঢাকায় অবশ্যই পরিবেশটা একটু অন্যরকম, এটা তো মেনে নিতেই হবে। কিন্তু তারপরে যে বাইরে করা যাবে না সেটা না, সেখানে যে স্টুডেন্ট থাকবে তারও উদ্যোগী ভূমিকায় থাকবে। এটাই আমার আমি খায়ের স্যারের কাছে এবার চলে আসবো। স্যার, আপনি এফআরসিএস ডিগ্রিটা অলরেডি আইসিওর মাধ্যমে অর্জন করেছেন। আমাদের স্টুডেন্টদের কি তাদের যে প্রাথমিক আমাদের দেশীয় ডিগ্রিগুলোর পাশাপাশি প্রথম থেকে একটু প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? তাহলে কি পড়াটা একটু গোছানো এবং সুন্দর হয়? এটার গুরুত্বটা যদি একটু বলতেন। যে প্রথমে আমি বলি যে
হ্যাঁ, আমাদের আলোচনা প্রথমে ছিল যে একাধিক ডিগ্রি প্রয়োজন আছে কিনা। জি স্যার। আসলে অনেস্টলি স্পিকিং, যে একটা ডিগ্রি, বাংলাদেশের যে প্রচলিত ডিগ্রিগুলো আছে এমএস, এফসিপিএস, এমসিপিএস, ডিপ্লোমা, এই চারটার মধ্যে আমি মনে করি যে একটা ডিগ্রি আইদার এমএস আর এফসিপিএস করতে পারলে ভালো, এটা এনাফ। এটা এমএস করার পরে এফসিপিএস বা এফসিপিএস করার পরে এমএস এর পিছনে শ্রম এবং মেধা খরচ করার কোনো মানে যৌক্তিকতা নাই। আর ইন্টারন্যাশনাল ডিগ্রি একটা ডিগ্রি হইলে ভালো, কারণ আমাদের ইন্টারন্যাশনালি অনেক স্কোপ আছে কাজ করার জন্য। যেমন এফআরসিএস যদি কেউ অর্জন করে, তাহলে এনএইচএস এ চাকরির একটা ভালো সুযোগ আছে। অনেক স্টুডেন্টরা মনে করে যে আমি যদি বাংলাদেশে যদি কোনো অপশন আমার ওপেন না হয়, অথবা আমি যদি বেটার কোনো অপশন পাই ইংল্যান্ডে কোনো একটা চাকরি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুবিধা হবে, বাচ্চাদের বা ফ্যামিলির সিকিউরিটি এবং অর্থনৈতিক সিকিউরিটি এবং কাজের পরিবেশটা ভালো হবে। ইন দ্যাট কেস আমি মনে করি যে এফআরসিএস একটা ওয়ান অফ দ্য অপশন। এবং আজকাল এফআরসিএস করার জন্য আমাদের আইসিওর মাধ্যমে আমরা যদি এফআরসিএস এর জন্য প্রস্তুতি নেই, শুরু থেকেই যারা এফসিপিএস করছে, এমএস করছে, আমি তাদেরকে অনুরোধ করব আইসিওর ব্যাপারটা একটু, আজকাল সব ইনফরমেশন গুলো অনলাইনে আছে এবং আমাদের তো আমরা আছি এখানে সাহায্য করার জন্য। আইসিওর জন্য কি কি বই পড়তে হবে, কি কি কোর্স কারিকুলাম আছে, প্যারালালি কিন্তু পরীক্ষা দিলে কোনো সমস্যা কিছু নাই। এফসিপিএস যে টার্মে আমরা পরীক্ষা দিই, যে টার্মে আমরা এমএস পরীক্ষা দিই, ওই টার্মে যদি আমি প্রস্তুতি নিয়ে আইসিও পরীক্ষাটা দিয়ে দিই, আইসিওর 3টা স্টেপ আছে, যে একটা বেসিক, একটা হচ্ছে গিয়া রিফ্রেশন, আর একটা হচ্ছে গিয়া ক্লিনিক্যাল। এতটুকু যদি আমি করি, কমপ্লিট করি, আজকাল কিন্তু নতুন যে সিস্টেম চালু হয়েছে আইসিওতে, এটা করার পরে কিন্তু এডিনবরাটা পাওয়া যায়, এফআরসিএস এডিনবরাটা পাওয়া যায়। তবে শুধু এফআরসিএস এডিনবরা হইলে পরে কিন্তু এনএইচএস এর চাকরির রাস্তাটা কিন্তু খুলবে না। ওটা পরীক্ষা দিয়ে অর্জন করতে হবে। যদি গ্লাসগোতে আমি পরীক্ষা দিয়ে আমি গ্লাসগোটা অর্জন করি, অথবা আমি এডিনবরাটা যদি আমি পরীক্ষা দিয়ে অর্জন করি, দেন আই এম এলিজিবল ফর প্র্যাকটিসিং ইন ইউকে। বিফোর দ্যাট আমাকে আইএলটিএসটা স্কোর করতে হবে, তখন আর আমাকে প্ল্যাব দিতে হবে না। আমি আইএলটিএস স্কোর যদি 7.5 স্কোর করি, অথবা আইএলটিএস এর পরিবর্তে এখন ওইটি আছে, হ্যাঁ, ওইটিটা যদি আমি স্কোর করি, ওইটিটা অনেক ইজি দেন দা আইএলটিএস, দেন একটা অপশন বাইরে খোলা থাকে। নট অনলি ইন ইংল্যান্ড, অনেক মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আছে যে এফআরসিএস এর স্যালারি ট্যালারি স্ট্রাকচার কিন্তু অনেক বেশি। আমাদের যে দেশীয় যে ডিগ্রিগুলো আছে এমএস, এফসিপিএস, এদের চেয়ে কিন্তু প্রায় ডাবলের চেয়ে বেশি সৌদি আরবের চাকরি, কাতার, কুয়েত, এই সমস্ত মিডল ইস্ট কান্ট্রিগুলোতে চাকরি করতে গেলে এই ডিগ্রিগুলো অবশ্যই অনেক বেশি ওয়েটেজ ক্যারি করে। এবং আমি যারা স্টুডেন্ট এখন যারা আছে, অনেক স্টুডেন্ট কিন্তু আগ্রহী হচ্ছে। এবার দেখলাম প্রায় 94 স্টুডেন্ট আইসিও পরীক্ষা দিয়েছে, এবং ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই বাইরের ডিগ্রি অর্জনের জন্য সক্ষমতা অর্জন করছে। এবং পরিশ্রম কিন্তু একই, পরিশ্রম আলাদা কিছু না। আমি মনে করি যে যে টার্মে তারা এমএস, এফসিপিএস পরীক্ষা দিচ্ছে, ওই টার্মে যদি আইসিওর জন্য প্রিপারেশন নেয় এবং আইসিওটা কমপ্লিট করে সাথে সাথে এফআরসিএস এর জন্য যদি বসে যায় পরীক্ষায়, তাহলে পরীক্ষাটা পাস করা অনেক ইজি হবে। তবে পাশাপাশি কিন্তু ট্রেনিংটা যাতে হ্যাম্পার্ড না হয়। এই পরীক্ষাগুলো থিওরিটিক্যাল পরীক্ষা দিতে গিয়ে যেন ট্রেনিং, আমাদের অপথলমোলজি হচ্ছে গিয়া বোথ সার্জারি অ্যান্ড মেডিসিন আর দেয়ার, এখানে মেডিকেল প্র্যাকটিসও আছে, এখানে সার্জিক্যাল প্র্যাকটিসও আছে। সুতরাং সার্জারিটা শিখতেই হবে, সার্জারি না শিখলে পরে মানে ভবিষ্যৎটা অত বেশি সহজ হবে না। সার্জারি অবশ্যই শিখতে হবে ট্রেনিং এর সময়। অনেক ধন্যবাদ। কাদের স্যারের কাছে আমি ফেরত আসবো। স্যার, দেখা যায় যে যখন আমরা সাব স্পেশালিটি চুজ করতে যাই, আমি নিজেই যখন আমার এফসিপিএস ডিগ্রি কমপ্লিট করলাম, আমি নিজে অত্যন্ত কনফিউজ ছিলাম, বিভক্ত ছিলাম যে আমার আসলে কোন সাবজেক্টে যাওয়া উচিত ফেলোশিপ করার জন্য। স্যার, আপনি যদি কর্নিয়া নিয়ে ফেলোশিপের ব্যাপারে বলেন, তাহলে আপনি কি মানে যুক্তি আমাদের ছাত্রদেরকে দিবেন যে কেন তাদের কর্নিয়াতে আসা উচিত? ধন্যবাদ। আমি কর্নিয়ার ডাক্তার, কর্নিয়ার কথাই তো বলবো, এটাই স্বাভাবিক। তো এখন আমি কর্নিয়াতে কেমনে আসলাম সেটা একটু বলি। যে প্রথমে আমি তো একটা কথা বলছি যে আমার ডিগ্রি অর্জন করা শেষ, কাজ আমি শিখি নাই, আর কাজ শিখতে হবে। আমি আবার যদি তখন আমার বয়স প্রায় কত 44 বছরের মতো। তখন আমার সর্বশেষ সুযোগ যে ফেলোশিপ করার। যদি এই সময় যদি আমি ফেলোশিপ না করি, তাহলে কিন্তু গভর্নমেন্টের যে একটা মানে বিধান আছে যে 45 বছর পার হয়ে গেলে সেটা করাটা সমস্যা। তখন আমি বাধ্য হয়ে খুব তাড়াতাড়ি ইসলামী আই হসপিটাল, ওখানে আমি একটা অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন করার পর ঢুকে গেলাম, যে ফেলোশিপের জন্য চান্স পেয়ে গেলাম। চান্স পাওয়ার পরে যে সমস্যাটা হলো যে আমি ডেপুটেশন পাচ্ছিলাম না। কেন ডেপুটেশন পাচ্ছিলাম না? ডেপুটেশন না পাওয়ার কারণটা হচ্ছে
যে আমি ইতিমধ্যেই এমএস করতে যেয়ে আমি অনেকগুলো ডেপুটেশনের সময়টা নষ্ট করে ফেলেছি। তখন আমি কি করলাম, স্টাডি লিভ নিলাম। স্টাডি লিভ অনেকেই বলে যে স্টাডি লিভ নিয়ে অথচ আপনি কি জন্য আপনি ফেলোশিপ করতে যাবেন। তখন আমি বললাম যে আমি যদি এই সময় না করি তাহলে আমার জীবনে আর এটা করা হবে না, যেহেতু আমি গভর্নমেন্ট সার্ভিসে আছি। পর আমি স্টাডি লিভ নিয়ে এটা করে ফেললাম। এখন আমার ইয়াং ডাক্তারদের জন্য আমার যে বক্তব্য যেটা আর কি, আমরা তো অনেক বয়সে যে এই কাজটা করেছি, কিন্তু এখন কিন্তু আমার ডাক্তাররা, আমার যে চোখের ডাক্তার যারা হচ্ছে তারা কিন্তু অনেক অল্প বয়সে তারা এফসিপিএস এমএস অথবা ডিপ্লোমা করে ফেলতেছে। এখন এটা হলো সবচেয়ে বড় সুযোগ যে যদি আপনার ইয়াং বয়সে হয়ে যায়, আরডি হয়ে যায়, তাহলে জিনিসটা চুজ করাটা খুব সহজ হয়ে যায়। কেন সহজ হয়ে যায়? যে তার জন্য অনেকগুলো রাস্তা থাকে, কিন্তু আমরা যখন করছি তখন কিন্তু রাস্তা খুব একটা ফাঁকা ছিল, খোলা ছিল না। আর এখন অনেকগুলো রাস্তা আছে, অনেক রাস্তা আছে, অনেক কিছু যাওয়া যায়। তখন আমি কেন কর্নিয়া চয়েস করব? চয়েস করার উদ্দেশ্য হলো কি যে আমার দেশে মার্কেটটা কি, আমার দেশে কোন সাবজেক্টে কোন, আমার প্রথম কথা হলো কি আমাকে একটা সাব স্পেশালিটি করতে হবে। তার কারণ হলো কি যে এখন যখন রুগী আসে তখন কিন্তু চোখের ডাক্তারের কাছে আসে। আগে কিন্তু বলতে চাই আমি ডাক্তারের কাছে যাবো, এখন বলে যে আমি চোখের ডাক্তারের কাছে যাবো। এখন চোখের ডাক্তার কাছে এসে আসা হলো কি এখানে কর্নিয়া ডাক্তার আছে নাকি, রেটিনা ডাক্তার আছে কিনা। এখন কিন্তু মানুষ কিন্তু এটা জেনে গেছে যে এটা সাব স্পেশালিটি বেস চিকিৎসা হচ্ছে। যারা সাব স্পেশালিটি আছে তাদের কিন্তু কোয়ালিটিও অনেক ভালো, তাদের চিকিৎসা অনেক ভালো, তাদের সেই কাজে যেতে হবে। এখন এই জন্যই আমাদের যেটা দরকার, এখন আমার যেমন পেডিয়াট্রিক অপথলমোলজি আমার খুব বেশি দরকার, গ্লোকোম আমার খুব বেশি দরকার, তারপর আমার কর্নিয়া আমার বেশি দরকার। এখন কথা হলো যে আমি কিভাবে চয়েস করব। চয়েসটা কিছুটা নিজের উপর ডিপেন্ড করে আর কিছুটা হলো চাহিদার উপর ডিপেন্ড করে। যেমন আমি যেটা মনে করি যে এখন আমাদের দেশে কিন্তু এখনো সাব স্পেশালিটি বেড যে প্র্যাকটিস যেটা, সেটা কিন্তু এখনো শুরু হয় নাই। তবে কিছু কিছু জায়গায় শুরু হয়েছে। শুরু হওয়ার ফলে যে ঘটনাটা ঘটছে সেটা হলো কি যে যারা সাব স্পেশালিটি বেস চিকিৎসা করতেছে তারা কিন্তু অন্যদের চাইতে অনেক ভালো করতেছে। এখন এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জন্য আমি বলি যে এখন আমার কর্নিয়াতে জায়গা প্রচুর আছে, পেডিয়াট্রিক অপথলমোলজিতে জায়গা প্রচুর আছে, গ্লোকোমাতে আমার প্রচুর জায়গা আছে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সব ঝুঁকছে হলো ক্যাটারেক্ট আর হলো ইয়ার দিকে, কি বলে আপনার ভিট্রিও রেটিনার দিকে। কিন্তু আমার ভিট্রিও রেটিনা কিন্তু এখন মোটামুটি স্যাচুরেটেড হয়ে গেছে। সেই দিক থেকে কর্নিয়াতে, তারপরে পেডিয়াট্রিক অপথলমোলজি, তারপর আপনার গ্লোকোমা, এই জায়গাগুলো, অকুলোপ্লাস্টি, এই জায়গাগুলো তারা আসতে পারে, এই জিনিসটা চয়েস করতে পারে। তার কারণে এখানে উইন্ডোটা অনেক খোলা। এখন বক্তব্য হচ্ছে যে কর্নিয়া তো অনেক বেশি হাইটেক, আমার কর্নিয়া তো অনেক কিছু করার আছে, কিন্তু সবকিছু তো আমার করার দরকার নাই। আমি কর্নিয়ার ভিতরে যেমন স্পেশালি আমি রিফ্লেক্টিভ সার্জারি করতে পারি, অথবা ক্যারাটোপ্লাস্টি করতে পারি, অথবা ড্রাই আই নিয়ে কাজ করতে পারি, অথবা ইনফেক্টিভ ডিজিজ নিয়ে কাজ করতে পারি। আলাদা আলাদা করা সম্ভব। এটা কিন্তু দিন চলে আসছে। যেমন আমি জানি যে ইন্ডিয়াতে একজন শুধুমাত্র সে রেটিনোপ্লাস্টিমা চিকিৎসা করে, অন্য কোনো কিছু চিকিৎসা করে, শুধুমাত্র সে রেটিনোপ্লাস্টিমা চিকিৎসা করে। কিন্তু আমাদের দেশে আবার কেউ কেউ আছে শুধুমাত্র ড্রাই আইয়ের চিকিৎসা করে। এটা কিন্তু আছে, কিন্তু দিন আসতেছে যখন শুধু সাব স্পেশালিটি না, এই সাব স্পেশালিটির ভিতরে যে সুপার স্পেশালিটি, সেটাও কিন্তু চলে আসতেছে। এই জন্য আপনাকে সাব স্পেশালিটি আপনাকে চয়েস করতে হবে, চয়েস করে আপনাকে একটা জায়গায় যেতে হবে। এই জন্য সুযোগটা আছে, সুযোগটা কাজে লাগানো অনেকটা ভালো। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। মুনির স্যারের কাছে আসছি। স্যার, আমাদের গ্লোকোমা নিয়ে অনেকই ছাত্রদের আগ্রহ, কিন্তু যখনই তারা গ্লোকোমা চুজ করতে চায়, সাধারণ ভাষায় যদি আমি বলি, অনেকেই বলেন যে গ্লোকোমা তো ইন জেনারেল সব জায়গায় সবাই প্র্যাকটিস করে, গ্লোকোমাতে তুমি ফেলোশিপ করলে রোগী পাবে না। এটা হচ্ছে প্রথম একটা নেগেটিভ যুক্তি দেয়। দ্বিতীয় যুক্তি দেয় যে গ্লোকোমাতে তো অনেক ডায়াগনস্টিক টুলস লাগে, সিসিটি লাগে, ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার ছাড়া তো গ্লোকোমা ডায়াগনোসিস করা যাবে না, ওসিটি লাগবে। তাহলে তুমি যখন পেরিফেরিতে প্র্যাকটিস করবে কিভাবে করবে? এই জন্য স্যার অথচ সারা দেশে স্যার আমাদের এখন অনেক গ্লোকোমা বিশেষজ্ঞ প্রয়োজন। এটা অন্ধত্বের একটা বিরাট কারণ। তো স্যার, গ্লোকোমা ফেলোশিপে ছাত্রদের উদ্বুদ্ধ করার জন্য আপনি যদি কিছু বলেন। স্যার, একটু আনমিউট করতে হবে স্যার। জি স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। হ্যালো। জি শোনা যাচ্ছে স্যার। প্রথমত যেটা আমি বলতে চাই যে সাব স্পেশালিটিতে প্রথম যখন স্টুডেন্টরা বেসিক ডিগ্রি করার পরে সাব স্পেশালিটি চয়েস করতে যায়, সেই ইনডিসিশনে ভোগে কোথায় যাওয়া উচিত। তো তাদের ওই যে কোনো ডিপার্টমেন্টে যখন যায়, অপথলমোলজিকে ভালোবেসে এসছে, তো দেখা যায় যে তার ভিট্রিও রেটিনা ভালো লাগে, গ্লুকোমাও ভালো লাগে, কর্নিয়াও ভালো লাগে, সবই ভালো লাগে। এখন সে কোথায় যাবে? এখন আমার কাছে যখন আসে আমি তখন যুক্তি দেখাই, দেখো তুমি অপথলমোলজিস্ট হয়ে গেছো, এখন তোমার তো প্র্যাকটিস ওরিয়েন্টেড কিছু চিন্তাও থাকা উচিত, কিছু তো আয় রোজগারের চিন্তাও করতে হবে। তো তুমি যদি গ্লুকোমাতে আসো, ক্যাটারাক্ট তো তোমার জন্য ওপেন আছে, তুমি অ্যাজ এ গ্লুকোমা স্পেশালিস্ট ক্যাটারাক্ট করতে পারবে। সেই সাথে যদি তুমি গ্লুকোমাতে
সাব স্পেশালিটি করো, গ্লুকোমা ম্যানেজমেন্ট সবাই করে, কিন্তু আসলে সব ম্যানেজমেন্ট ঠিক মতো হয় না, কারণ ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমার ডিসিশন নেওয়া যে ট্রেন পারসন সে বাদে অন্য কেউ কিন্তু প্রপারলি নিতে পারবে না, আর যার জন্য দেখা যায় ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা গুলো ভেরি মিসম্যানেজমেন্ট বেশি হয়। এবং ট্রাবেকুলেক্টমি অনেকেই করে, কিন্তু সব ক্ষেত্রেই দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ফেইল হয়। তো তুমি যদি ট্রেনিং করো তাহলে দেখা যায় প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস এর যে মেইন দুইটা কজ, ক্যাটারাক্ট এবং গ্লুকোমা, এই দুইটার সাথে তুমি সম্পৃক্ত থাকবে। এটা এক, এটা তোমার এই রোজগারের দিক থেকে এটা একটা প্লাস পয়েন্ট। আর দ্বিতীয় যেটা বেরিয়ে, সেটা ওই যে ইনস্ট্রুমেন্ট ওরিয়েন্টেড ব্যাপার, যে পেরিফেরিতে ইনস্ট্রুমেন্ট নেই বা ঢাকায় বসলেও ইনস্ট্রুমেন্টটা সাপোর্ট কিভাবে আসবে। তো সেটার জন্য তো আসলে যেটা এখনকার যে থিম যেটা হচ্ছে যে গ্রুপ প্র্যাকটিস, একা আসলে সবকিছু করা সম্ভব না। কারো পক্ষে যে কোনো সাব স্পেশালিটি সে যদি যায়, যেমন সে যদি ভিক্টোরিয়া রেটিনা যায়, ভিক্টোরিয়া রেটিনার সেট তো একা পক্ষে কোনোদিন জোগাড় করা সম্ভব না। কর্নিয়া তো করলো, লেসিক বা যেগুলি রিফ্রাক্টিভ সার্জারি একা করা সম্ভব না। সেক্ষেত্রে এখনকার কনসেপ্ট যেটা, যে গ্রুপ প্র্যাকটিস করতে হবে। পোস্ট গ্রাজুয়েশন করার পরে, সাব স্পেশালিটি করার পরে বিভিন্ন সাব স্পেশালিটিতে যারা আছে সম্ভাবনা, তাদের গ্রুপ করে এক জায়গায় বসতে হবে, যাতে সব ধরনের ইনস্ট্রুমেন্ট একটা সেন্টারে থাকতে পারে এবং সবাই মিলে সাপোর্ট দিলে যাতে সেন্টারটা ভায়াবল হয়। এবং সেক্ষেত্রে ফান্ডিং জোগাড় করা সুবিধা হবে, ব্যাংকও এগিয়ে আসবে, এবং রোগীর সংখ্যা দেখা যাবে যে বিভিন্ন সাব স্পেশালিটি থাকে, রোগী ভালো ম্যানেজমেন্ট হয়, রোগীরাও ওদিকে অ্যাট্রাক্টেড হবে। তো আমার অ্যাডভাইস সেটাই আমি দিয়ে থাকি, যে তোমরা যদি গ্লুকোমাতে আসো, তাহলে তোমার ইনস্ট্রুমেন্টের ব্যারিয়ার যেটা বা ওসিটি, এগুলি জোগাড় করা খুব একটা কঠিন হবে না। আর মাইক্রোস্কোপিক যে ফেসিলিটি, ক্যাটারাক্ট সার্জারি করার জন্য যে মাইক্রোস্কোপ, সেগুলি দিয়ে তুমি গ্লুকোমা সার্জারি করতে পারবে। তুমি যদি ভিট্রিও রেটিনাতে যাও, আমি এটা ভিট্রিও রেটিনাতে ডিসকাস করার জন্য বলছি না, যে আমার যুক্তি, আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে, আমার সাব স্পেশালিটির পক্ষ থেকে আমি যেটা বলি, যে একটা ভিট্রিও রেটিনা সেট জোগাড় করা, তার সাথে মেডিকেল এবং সার্জিক্যাল যে এত ইকুইপমেন্টস এর দরকার, সেটা যদি কোনো জায়গায় ডেভেলপ করা না থাকে, যদি গভর্নমেন্ট সেক্টরে গভর্নমেন্ট যেটা ডেভেলপ করে না দেয়, বা প্রাইভেট সেক্টরে বিশাল ইনভেস্টমেন্ট দিয়ে না করা হয়, তাহলে একজন ট্রেনিং করে কিন্তু সেটা ট্রেনিং নিয়ে সে খুব একটা কাজ করতে পারবে না। এবং ইভেন ঢাকা টাউনেই যে এত ভেটেরিনারি সার্জন আছে, কয়টা সেন্টার আছে? হ্যাঁ, কিন্তু অন্য জায়গায় গ্লুকোমা যারা বের হয়ে আছে, ইভেন তুমি ডক্টর রহিম মান্নান, তুমি তো এনআইও থেকে ফেলোশিপ করেছো, এবং আমি মনে করি যে যথেষ্ট ভালোই করছো তোমার বারডাইম এবং বাংলাদেশ আই হসপিটালে। তার কারণ এই সেট আপ গুলো সব জায়গাতেই আছে। বাকি যেগুলি ওসিটি ফিল্ড, এগুলিও মোটামুটি পেরিফেরিতেও আছে। তো এই কারণে আমি বলবো তোমাতে আসলে খুব একটা খারাপ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। খায়ের স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার দেখা যে পেডিয়াট্রিক অপথলমোলজিতে আমাদের একটা বিশাল ল্যাগ রয়েছে, আমাদের অনেক পেডিয়াট্রিক অপথলমোলজিস্ট আসলে প্রয়োজন, কিন্তু যখন দেখা যায় যে আমরা সারা দেশেই খুঁজতে যাই, সংখ্যাটা খুব সীমিত। তো তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য যে কেন তাদের পেডিয়াট্রিক অপথলমোলজিতে আসা উচিত, আপনি কি বলবেন? প্রথমে আমি সবাইকে বলি, যে স্টুডেন্ট যারা আছো, যে আমরা তো এখন তো সবাই গ্রুপ প্র্যাকটিস করছি। আগে কিন্তু একসময় সবাই চশমা দোকানে প্র্যাকটিস করতো, অপারেশনের জন্য জেনারেল একটা ক্লিনিকে যাওয়া লাগতো, জেনারেল হসপিটালগুলোতে আই ডেভেলপমেন্ট হয় না। এখন আমরা একটা গ্রুপ প্র্যাকটিস করছি, আইয়ের হসপিটাল করতেছি, যার জন্য ইনস্ট্রুমেন্টগুলো আগে যেভাবে পার্সোনালি কেনার দরকার ছিল, এখন কিন্তু ইনস্ট্রুমেন্টগুলো এরকম পার্সোনালি কেনার দরকার নেই। আমরা 10, 15, 20 জন, 50 জন, 100 জন একসাথে হয়ে আমরা একই ইনস্ট্রুমেন্ট সবাই আমরা ব্যবহার করতে পারি, এতে করে কস্ট ইফেক্টিভ হয়ে যায় জিনিসগুলো, নাম্বার ওয়ান। সুতরাং সবাইকে বলবো যে অপথলমোলজিতে যারা এখনো আসে নাই, নতুন ইয়াং ডক্টর, তাদেরকে অপথলমোলজিতে আসার জন্য উৎসাহিত করব। এবং যে কোনো সাবস্পেশালিটি হোক, আমি যদি আমার ডিটারমিনেশন থাকে যে আমি এটাতে ভালো করতে চাই, তাহলে এটা করা সম্ভব। আচ্ছা, ভয়ের কোনো কারণ নাই। পেডিয়াট্রিক অপথলমোলজিতে পেশেন্টের প্রচুর পেশেন্ট, প্রচুর সার্জিক্যাল স্কিল যদি আমি ডেভেলপ করতে পারি, শুধু পেডিয়াট্রিক অপথলমোলজি না, আমাদের পেডিয়াট্রিক অপথলমোলজিতে কিন্তু স্কুইন্ট নিয়ে আমরা কাজ করি, পেডিয়াট্রিক অকুলোপ্লাস্টিক নিয়ে কাজ করি, আমরা রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি নিয়ে আমরা কাজ করি। আজকাল ওই যে কাদের স্যার যে বলছিলেন যে ড্রাই আইয়েরও, শুধু ড্রাই আই নিয়ে কাজ করার স্কোপ আছে, শুধু রেটিনোপ্লাস্টোমা নিয়ে কাজ করার আছে। আমি মনে করি যে পেডিয়াট্রিক অপথলমোলজিস্ট কেউ হইলে শুধু আরওপি নিয়ে কাজ করতে পারে। আরওপির যে ইনজেকশন, লেজার ট্রিটমেন্ট, স্ক্রিনিং সবকিছু মেলে যদি কেউ আরওপি এক্সপার্ট হয়, এটাও সম্ভব। কেউ যদি স্কুইন্ট এক্সপার্ট হয়, এটাও সম্ভব, শুধু স্কুইন্ট সে নিয়ে কাজ করলো। সুতরাং আমি সবাইকে উৎসাহিত করব, ভয়ের কিছু নাই।
এবং যে কোনো সাবজেক্টেই আমি আসি না কেন, পেডিয়াট্রিক অপথলমোলজিতে তো অবশ্যই আমি সবাইকে উৎসাহিত করব আসার জন্য, কারণ এটা একটা জেনারেল অপথলমোলজি। আমাকে সব কিছুই মোটামুটি করার প্রয়োজন পড়তে পারে। তারপরে আমি ঠিক করে নিব যে আমি সব কিছুই করব নাকি কোনো পার্টিকুলার পেডিয়াট্রিক অপথলমোলজির কোনো একটা পার্টিকুলার অংশে আমি আমার ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাব। আমি সবাইকে অনুরোধ করব যে ভয়ের কিছু নাই, এবং ইনস্ট্রুমেন্টের জন্য ভয় পাওয়ার কিছু নাই, যে ইনস্ট্রুমেন্ট খুব এক্সপেন্সিভ। ইনস্ট্রুমেন্ট সবাই মিলে আমরা ইনশাল্লাহ কয়েকজন মিলে যদি আমরা একটা হাসপাতাল তৈরি করি, বা কয়েকজন মিলে যদি আমরা একই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, তাহলে জিনিসটা অনেক কস্ট ইফেক্টিভ হয়ে যাবে। কি আমাদের দেশে এখনো পর্যন্ত পেডিয়াট্রিক অপথলমোলজির সংখ্যা খুবই নগণ্য। আমি সবাইকে উৎসাহিত করি যে পেডিয়াট্রিক অপথলমোলজি যে সমস্ত ট্রেনিং সেন্টারগুলো আছে, এখানে ট্রেনিং সেন্টারে তাদের নাম লিখিয়ে ট্রেনিং করার চেষ্টা করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমি কাদের স্যারের কাছে আসতে চাই। স্যার আমাদের দেখা যায় যে আমরা সাবস্পেশালিটি ট্রেনিং দেশে কমপ্লিট করলাম, তো কমপ্লিট করার পরে একটা বিদেশি ছোটখাটো অবজারভারশিপ, ফেলোশিপ বা লং টার্ম ট্রেনিং, সেটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নাকি পুরোটা ট্রেনিংই চাইলে বিদেশে করা উচিত? স্যার কাদের স্যার যদি একটু মতামত প্রদান করেন। জি ধন্যবাদ। এটা খুব একটা সুন্দর প্রশ্ন এই জন্যই সুন্দর যে আসলে আমরা কি চাই, আমরা দুটো জিনিস চাই, যে আমরা যে সাব স্পেশালিটি করতেছি সেটাতে আমরা স্কিল ডেভেলপ করতে চাই। কারণ আমি আমার দেশে ট্রেনিং করলাম, আমার দেশের ট্রেনিং অন্য দেশের ট্রেনিং এর মধ্যে কিছু ডিফারেন্ট আছে, অনেক কিছু ডিফারেন্ট থাকে। এই ডিফারেন্ট থাকার জন্য আমাকে ওইটা জায়গায় যেতে হবে। আর কিছু কিছু জিনিস হাইটেক জিনিস আছে। আমি যদি শুধু কর্নের কথা যদি চিন্তা করি, আমি এখানে 15 মাসে 12 মাস ঢাকায় করেছি, 3 মাস এলবিপিতে করেছি। তাই আমার যে সুবিধা যেটা হয়েছে, যে আমি আমার দেশের যে অবস্থান আর ওদের যে অবস্থান, যে ট্রেনিং এর যে ফ্যাসিলিটি এবং ট্রেনিং এর স্কোপ এবং শেখার যে জিনিসগুলা, সেটা দেখা গেল যে কিছু কিছু জিনিস আমার দেশে আছে ভালো, কিন্তু কিছু কিছু জিনিস ওদের ওখানে ভালো আছে। তো এই এক্সপোজারটা কিন্তু আমরা যদি বাইরে যাই তাহলে পাবো। আরেকটা জিনিস হলো কি, যে আমরা বাইরে গেলে বুঝতে পারবো যে আমরা আসলে কোন লেভেলে আছি, আমার ট্রেনিংটা কোন লেভেলে আছে, ওই ট্রেনিংটা আমার কোন লেভেলে যাওয়া উচিত। এই জন্য আমি দেশে ট্রেনিং করতে পারি, কিন্তু যদি দেশে করে থাকি তাহলে আমাকে বাইরে অবশ্যই একটা শর্ট টার্ম ফেলোশিপ করতে হবে ওই সাবজেক্টে। সবচেয়ে আরেকটা ভালো হলো যে আপনি যদি বাইরে করতে পারেন একটা রিনাউন্ড জায়গা, বাইরে গেলেই হবে না। আপনি যেমন আমি বলি যে ইসলামী আই হসপিটাল খুব ভালো একটা ট্রেনিং সেন্টার আমাদের দেশের জন্য, এনে মোটামুটি ভালো জায়গা, কিন্তু তার চাইতে কিন্তু এলবিপিতে আর একটু ভালো। এখন আমি যদি এলবিপিতে আমি একটা ট্রেনিং করতে পারি, অবশ্যই সেটা খুবই ভালো হবে। দুটো কারণে ভালো হবে, একটা হলো কি যে ওখানকার নতুন অনেক জিনিস আমরা শিখতে পারবো, অনেক জিনিস। আর ওখান ওদের যে মেন্টর যেটা আছে, তার মেন্টর যারা আছে তারা কিন্তু অনেক বেশি আমাদের যারা মেন্টর আছে তাদের চাইতে একটু স্কিল্ড, এখন পর্যন্ত স্কিল্ড। এই জন্য ওখানে একটা এক্সপোজার দরকার আছে। আরেকটা এক্সপোজার দরকার আছে কি, যে এনভায়রনমেন্টের একটা ব্যাপার আছে, যে সোশ্যাল এনভায়রনমেন্ট, আমার কমিউনিকেশন, এই জিনিসগুলো ওদের আমাদের চাইতে একটু ভালো। এই জিনিসগুলো এই জন্য আমাদের দেশীয় ট্রেনিং এর সাথে সাথে বাইরের ট্রেনিং এর অবশ্যই দরকার আছে। ধন্যবাদ। ধন্যবাদ। মুনির স্যারের কাছে আমি আসবো। স্যার দেখা যায় যে সাবস্পেশালিটি ট্রেনিং নিয়ে যারা নাকি বিজনেস চাকরিতে আছে তাদের জন্য তারা ওই ট্রেনিং এর সময়টুকুতে একটা বিশেষ ভাতা বা তাদের সম্মানিটা পান সরকারের কাছ থেকে, কিন্তু বেসরকারি ট্রেনিং, যেমন আমি নিজের কথাই যদি বলি, আমরা যখন ট্রেনিং এ যাই তখন সেই ভাতার ব্যাপারটা থাকে না। অলমোস্ট বলা যায় যে বেকার অবস্থাতে একজন চিকিৎসককে তার সম্পূর্ণ খরচটা নিজের ম্যানেজ করে ট্রেনিং এ আসতে হয়। তাহলে স্যার এই ফেলোশিপ ট্রেনিংটার জন্য এই প্ল্যানিংটা, এই টাইমিংটা, এই সবকিছু কিভাবে একজন ট্রেনি সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি এত মাসের ট্রেনিং এই ইনস্টিটিউটে করব, এরপরে আমি দেশের বাইরে যদি যেতে চাই, স্পন্সরশিপ বা খরচের ব্যাপারটুকু ম্যানেজমেন্টটা সে কিভাবে, কি ধরনের প্ল্যানিং তার আসলে করা উচিত? আমাদের এখন লার্জ একটা সেক্টর অফ গ্রুপ অফ স্টুডেন্টস কিন্তু বেসরকারি সেক্টর থেকে আসতেছে, যাদের এই ফাইন্যান্সিয়াল বেনিফিটের ইস্যুটা রয়ে যাচ্ছে। স্যার এটা কি আমরা কিভাবে সর্ট আউট করতে পারি? প্রশ্ন। এটা আসলে বেসিক্যালি যে ব্যাকগ্রাউন্ড তো নিজেরটা নিজে চিন্তা করতে হবে, যে আমি পোস্ট গ্রাজুয়েশন করলাম, তার করার পরে আমার ব্যাকআপটা কত, আমার উপর ডিপেন্ডেন্সি কতটা, সেটা তো নিজের অ্যাসেসমেন্ট করতেই হবে, সেটা নিয়ে আগাতে হবে প্ল্যানিং। তো গভর্নমেন্ট চাকরির একটা সুবিধা হচ্ছে যে প্রথমত ঢুকতে গেলে, প্রথমে আসতে গেলে টাইম সুবিধা হয়। আর সুবিধা যেটা হচ্ছে যে গভর্নমেন্ট চাকরিটা সিকিউর, একটা সবসময় বেতনের ব্যাকআপ থাকে, এবং গভর্নমেন্ট হসপিটালে পোস্টিং থাকলে সেখানে কাজেরও ফেসিলিটি থাকে, যে কোনো পর্যায়ে এনআইওতে বা অন্যান্য গভর্নমেন্ট মেডিকেল কলেজে গেলে কাজ করার সুবিধা আছে, কিন্তু ইনিশিয়ালি সুবিধা আছে। প্রাইভেট জবে যেমন, প্রাইভেট জব থেকে যে কোনো সময় ডেপুটেশনে উইদাউট স্যালারিতে আসা যেতে পারে,
এটা একটা সুবিধা, কিন্তু টাকার যে মানে আর্থিক যে ব্যাকআপ সেটা একটু অসুবিধা হতে পারে। আমার যেটা অ্যাডভাইস থাকবে, কেউ যদি প্রাইভেট সেটআপ থেকে এসে এফসিপিএস, এমএস বা ডিপ্লোমা যেটাই হোক, পোস্ট গ্রাজুয়েশন সে করছে, তার মানে তার ইনিশিয়াল ব্যাকআপ আছে। আমার জন্য অ্যাডভাইস থাকবে, পোস্ট গ্রাজুয়েট এই সাব স্পেশালিটি ফেলোশিপ করার জন্য শর্ট টার্ম বা লং টার্ম যে 1.5 বছর বা 6 মাস যেটাই হোক, এটা একটু ম্যানেজ করে নিতে হবে যেভাবে। তাহলে হবে কি, পরবর্তী জীবনে যে আমি একজন পোস্ট গ্রাজুয়েট হতে গিয়ে তো আমার 35 বছর চলেই গিয়েছে, তার সাথে যদি আমি 6 মাস বা 1.5 বছর আর একটু কষ্ট করি, তাহলে আমার ক্লিনিক্যাল লাইফটা পরবর্তী জীবনে আরো ভালো হবে। এটা নিজের পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট করেই আগাতে হবে। আর ট্রেনিং এর ব্যাপারে যে আলোচনাটা হচ্ছিল, কাছে যেটা বলছিলেন, আগে আমরা যখন সাব স্পেশালিটি ট্রেনিং করি তখন তো দেশে কোনো সাব স্পেশালিটি অর্গানাইজ ট্রেনিং ছিল না। ইসলামে হোক আর এনআই হোক বা চিটাগাং কোথাও ওই ধরনের ছিল না, যার ফলে আমাদের বাধ্য হয়ে তখন বাইরে যেতে হয়েছে। এখনকার পরিপ্রেক্ষিতে আমার অ্যাডভাইস যেটা হবে, যার যার অবস্থার প্রেক্ষিতে, কারণ যদি বিদেশে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য বা সুযোগ থাকে, আর সে বাইরে ট্রেনিং করতে পারে, ফেলোশিপ করতে পারে। আর যদি একজন 35 বছর বয়সে সবসময় কিন্তু ডিসিশন নেওয়া কঠিন, কারণ তার পারিবারিক ডিমান্ড সবকিছু দেখে সে চাইলেই কিন্তু বিদেশ যেতে পারে না, এমন পরিস্থিতিতে সে দেশেও করতে পারে। কিন্তু আমার অ্যাডভাইস থাকবে, দেশে স্পেশালিটি ট্রেনিং করলেও বাইরে একটা শর্ট টার্ম ট্রেনিং বা এই ধরনের একটা কোর্স যাওয়া উচিত, এই কারণে যে আউটলুক চেঞ্জের জন্য, যে আমি দেশে কি করলাম, বাইরে তারা কি করে, তাহলে হবে কি আউটলুক চেঞ্জ হবে। এবং দেশে এসে দেশে কাজ করার তো প্রচুর স্কোপ। আমরা যেমন গভর্নমেন্ট জবে এনআইওতে রুগী তো আমরা শেষ করতে পারি, অ্যাকচুয়ালি আমাদের ম্যান পাওয়ার এত নেই। ইভেন ইসলামে বা প্রাইভেট সেটআপ যেগুলি আছে সেখানেও রুগীর অভাব নেই। কিন্তু কেউ যদি বাইরে থেকে কিছু আউটলুক নিয়ে আসতে পারে, কাজ শিখার দেশে কোনো সমস্যা। আমার অ্যাডভাইস থাকবে সেটাই, ডিগ্রি যেখানেই হোক, স্পেশালিটি যেখানেই হোক, বাইরের একটা আউটলুক এর জন্য স্কোপ নেওয়া উচিত। ধন্যবাদ। স্যার খায়ের স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার আপনি যখন সাব স্পেশালিটি ট্রেনিং এর জন্য বাইরের একটা সেন্টার চুজ করলেন, তখন কি কি বিষয় আপনি মাথায় রেখে এই চয়েসটা করেছিলেন, এবং আমাদের জন্য সেই চয়েসের একটা ক্রমান্বয়ের যে অভিজ্ঞতা সেটা আমাদের জন্য আপনার কি হবে, যে কিভাবে আমরা এটা ঠিক করব? যেমন স্যার আইসিইউ যাদের থাকে তাদের কিছু সুবিধা থাকে, তারা আইসিইউ সেন্টার গুলোতে যেতে পারে, আইসিইউ কিছু ফাইন্যান্সিয়াল এরকম। স্যার আপনার ক্ষেত্রে কিভাবে চুজ করলেন, এবং আমাদের কিভাবে চুজ করা উচিত যে কোন সেন্টারে গেলে আমাদের জন্য বেটার হবে? আচ্ছা, আইসিও অ্যাফিলিয়েটেড কতগুলো ইনস্টিটিউট আছে যেগুলোতে আইসিও ফান্ডিং করে। অনেকের একটা ধারণা আছে, মনে হয় ফান্ডিংটা পাওয়ার জন্য আইসিও পাস করতে হবে। দিস ইজ নট প্রিরিকুইজিট, দিস ইজ নট ম্যান্ডেটরি। যারা আইসিও করে নাই তারাও আইসিও ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং সব ইনফরমেশনগুলো অনলাইনে পাওয়া যায়। হ্যাঁ, আইসিও অ্যাফিলিয়েটেড হাসপাতালগুলোকে আমি যদি স্কলারশিপের মাধ্যমে ফেলোশিপে যাই, সবাই একটু খেয়াল রাখতে হবে যে বছরের পার্টিকুলার একটা টাইমে তারা অ্যাপ্লিকেশন সিক করে, এবং ওই অনুযায়ী যদি আমি অ্যাপ্লাই করি তখন আমার স্কলারশিপ পাওয়ার সুযোগ থেকে যায়। এবং আমি সবাইকে বলবো যে অনলাইনে এই জিনিসগুলো, ইনফরমেশনগুলো আপডেটেড হওয়ার জন্য। তারপরে আসলে কোন ইনস্টিটিউটে আমি ট্রেনিং করব, এটা আমরা সিনিয়রদের কাছ থেকে যেমন আমরা ইনফরমেশনগুলো পাই, আমরা নিজেরাও আজকাল তো ইন্টারনেট অনেক ইজি ভাবে আমি অনেক ইনফরমেশন ইন্টারনেটের মাধ্যমে পেতে পারি। ইনস্টিটিউট চুজ করার পরে ইনস্টিটিউটের নিয়ম কানুনটা আমাকে জানতে হবে, যে ওরা কাদেরকে ফেলো হিসাবে অ্যাকসেপ্ট করে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি, ফান্ডটা কেমন লাগবে, টাকা পয়সার বিষয়টা এখানে জড়িত থাকে, ফান্ড আমি কোথা থেকে পাবো। অনেক ইনস্টিটিউট আছে, যে ইন্ডিয়াতে অনেক ইনস্টিটিউটগুলো আছে যে তারা কোর্স ফি অনেক সময় ওয়েব করে দেয়, যদি ইনস্টিটিউটের সাথে আরেকটা ইনস্টিটিউটের ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে। যেমন এনআইওর সাথে অরবিন্দ আই হসপিটালে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং অনেক কোর্স ফি কিন্তু ওয়েব করে দেয় অরবিন্দ আই হসপিটাল। সুতরাং এটা একটা খোঁজ নেওয়া যায়। আর আরেকটা হচ্ছে কি, ট্রেনিং সেন্টার আমি যখন চুজ করব, আমাকে দুইটা জিনিস চুজ করতে হবে, যে আমাকে ওখানে কাজ শেখার জন্য আমি যাব, ওখানে কাজ শেখার এনভায়রনমেন্টটা কি, ওখানকার লোকাল যে আইন কানুন আছে ওই আইন কানুনটা কি, আমি কি 6 মাসের জন্য গেলে আমাকে কি সার্জারি করতে দিবে, নাকি আমি অবজারভার হিসাবে আমি যাচ্ছি, আমার এই জিনিসটা আগে জেনে যেতে হবে। যদি লোকালি, আমাদের সময় কিন্তু অনেক সময় লাইসেন্স নেওয়ার প্রয়োজন পড়তো না, আমরা যখন 15 বছর আগে ফেলোশিপ করি তখন লাইসেন্স নেওয়ার প্রয়োজন পড়তো না। আজকাল দিনে দিনে এটা ডে বাই ডে এই নিয়ম কানুনগুলো চেঞ্জ হচ্ছে। লোকালি দেখা যায় যে ওই 1 বছরের জন্য, 6 মাসের জন্য, ইভেন যারা শর্ট টার্ম ট্রেনিংয়েও যায়, 15 দিনের জন্য যদি কেউ ক্যাটারাক্ট শিখতে যায়,
বা ফ্যাকোসার্জারি শিখতে যায়, ওই 15 দিনের জন্য তাদের লোকাল কাউন্সিল থেকে লাইসেন্সের একটা ব্যবস্থা করা যায়, আদারওয়াইজ তারা সার্জারি করতে দিবে না। এই নিয়ম কানুনগুলো জেনে এবং টাকা পয়সার বিষয়টা জেনে আমার মনে হয় সবাই এটাতে আগ্রহী হতে পারে। আর আমি আবারও বলছি যে আইসিইউ ফেলোশিপ পাওয়ার জন্য আইসিইউ পরীক্ষাটা ম্যান্ডেটরি না, আইসিইউ পরীক্ষা দেওয়াটা প্রিরিকুইজিট না, এটা ছাড়াও আইসিইউ ফেলোশিপ পাওয়া যায়। এবং বিভিন্ন অর্গানাইজেশনগুলো কিন্তু ফান্ডিং করে, এগুলো একটু অনলাইনে খেয়াল করলে আমার মনে হয় এই সুযোগগুলো আছে। আমি যে স্কলারশিপ নিয়ে যাই, ডাব্লিউএইচও স্কলারশিপে আমি যাই, এবং এটা আসলে হঠাৎ করে একটা স্কলারশিপ আমার হাতে আসে। এটা সবসময় যে পাওয়া যাবে এমন না, সুযোগের সন্ধান করতে হবে। টিচারদের সাথে, সিনিয়রদের সাথে, মেন্টরদের সাথে যোগাযোগ রাখলে অনেক সময় আছে একজন মেন্টর এই ফান্ডেরও ব্যবস্থা করতে পারবে, ইনস্টিটিউটের ব্যবস্থা করতে পারবে, বাই ভার্চু অফ দ্যাট মেন্টরস পার্সোনাল কমিউনিকেশন উইথ দ্য পার্টিকুলার ইনস্টিটিউট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আমি আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ করতে যাচ্ছি। আমি কাদের স্যারের কাছে সর্বপ্রথমে যাব। স্যার, আমাদের ইয়াং অপথলমোলজিস্টদের জন্য এবং সর্বোপরি বাংলাদেশ ইয়াং অপথলমোলজিস্ট সোসাইটির জন্য আপনার মেসেজ। আমার মেসেজ, থ্যাংক ইউ। আমার মেসেজ হলো যে ইয়াং অপথলমোলজিস্টরা অনেক আগাচ্ছে, পৃথিবী যেমন আগাচ্ছে ইয়াং অপথলমোলজিস্ট তার চেয়ে বেশি দ্রুত গতিতে আগাচ্ছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে। যেমন আমরা যখন ফেলোশিপ করি তখন আমার বয়স ছিল হলো 45, কিন্তু এখন কিন্তু 35 বছর বয়সে তার ফেলোশিপ করছে, তার মানে আমার সাথে 10 বছর কিন্তু তার আগে গেছে এই আমার 10 বছরের মধ্যেই। এই জন্য আমি বলবো যে যারা পোস্ট গ্রাজুয়েশন করেছেন অন্তত পক্ষে সময় ক্ষেপণ না করে যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো একটা সাব স্পেশালিটি বেছে নিয়ে সেইটাতে মনোনিবেশ করে সেই কাজটা করা। এখন আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো কি যে ইন্ডিয়াতে যখন আমি সাব স্পেশালিটি ট্রেনিং করি তখন আমাকে যখন চলে আসি তখন আমাকে জিজ্ঞেস করলো যে আপনি এখানে কি শিখলেন। আমি বললাম কি যে আমি এখানে দুটো জিনিস শিখলাম, একটা হলো কি সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত কিভাবে কাজ করতে হয় সেই একটা না সেই জিনিসটা, আরেকটা জিনিস শিখলাম যে মানুষের সঙ্গে, রুগীদের সঙ্গে এবং পুরো হাসপাতালের ব্যবস্থাপনাটা কেমন ভালো হইতে পারে, এই দুটো জিনিস। এই জিনিসগুলো ইয়াং অপথলমোলজিস্ট যত তাড়াতাড়ি এই জিনিসগুলো জানা যাবে, শেখা যাবে, তত কিন্তু ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে, নিজের কোয়ালিটি বাড়বে, প্র্যাকটিস বাড়বে, সামাজিক মর্যাদা বাড়বে, সবকিছুই বাড়বে। এই জন্য যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই মঙ্গল। এবং একদিন আগে শুরু করতে পারলেও আপনি একদিন সিনিয়র হয়ে গেলেন, একদিন আগে থাকলেন। এই জন্য বলবো যে as soon as possible you start the journey. Thank you very much. মনির স্যারের কাছে আসবো। স্যার, ইয়াং অপথলমোলজিস্ট এবং আমাদের বাংলাদেশ ইয়াং অপথলমোলজিস্ট সোসাইটি, আমাদের সবার জন্য আপনার মেসেজ। এটা তো আসলে যারা পাশ করে সবাই ইয়াং অবস্থাতেই পাশ করে, তো অ্যাডভাইস ইয়াংদের জন্য দিলে ইয়াং অপথলমোলজিস্ট সোসাইটির জন্যই হবে। তো আমার অ্যাডভাইস থাকবে যে পাশ করার সাথে সাথেই একটা আসলে স্পেশালিটি চয়েস করে নিতে হবে, এবং সেই সাথে একটা যদি অর্গানাইজ ট্রেনিং করা যায় দেশ বা বিদেশে, সেটার দিকে বেশি আগ্রহী হতে হবে। আর প্র্যাকটিসের বেলা যেটা এখনকার কনসেপ্ট গ্রুপ প্র্যাকটিস, যাদেরকে নিয়ে একসাথে বসে মন মানসিকতা সম্পন্ন মাল্টি ডিসিপ্লিন কাজ করে এরকম লোকজনকে নিয়ে একটা গ্রুপ করলে ফান্ডিং আসলে কোনো ব্যাপার না। আর আমার একটা নতুন যেটা আমি বলবো যে অ্যাডভাইস, আসলে আমরা যেটা একাডেমিক ট্রেনিং আমরা করি, ক্লিনিক্যাল ট্রেনিং সবই করি, কিন্তু প্র্যাকটিসে করতে গেলে এর সাথে ম্যানেজারিয়াল কিছু জিনিস থাকে। দেখা যায় যে আমরা গ্রুপ প্র্যাকটিস করতে গেলাম, কিন্তু সেখানে ফান্ড ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন বা বিভিন্ন রকম জিনিস যেগুলি আছে, যেগুলিতে আসলে আমাদের খুব একটা দক্ষতা নেই, কারণ আমরা এগুলিতে প্রপারলি ট্রেন না, এবং আমাদের দেশে এই ধরনের কোনো ম্যানেজমেন্ট প্রোগ্রামও হয় না। যেমন অরবিন্দ হাসপাতালে মেডিকেল ম্যানেজমেন্ট, হাসপাতাল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল অডিটিং এ বিভিন্ন রকম এগুলি ট্রেনিং এর তাতে ব্যবস্থা আছে। আমি বলবো যারা এই ধরনের গ্রুপ প্র্যাকটিসের চিন্তা ভাবনা করে, ক্লিনিক্যালি আগানোর সাথে সাথে এই ধরনের ম্যানেজারিয়াল জিনিসগুলো যাতে শর্টকাট কোনো অর্গানাইজ ট্রেনিং সেন্টার থেকে করে নেয়, যার ফলে এটা আসলে হাসপাতাল বা সেন্টারগুলি ডেভেলপমেন্টের জন্য। ধন্যবাদ। খায়ের স্যারের কাছে আসছি সর্বশেষে। স্যার, ইয়াং অপথলমোলজিস্ট এবং আমাদের ইয়াং অপথলমোলজিস্ট সোসাইটি, আমাদের জন্য আপনার আজকের বক্তব্য। সবার জন্য আমি বলবো যে ট্রেনিং পিরিয়ডটাকে খুব সিনসিয়ারলি কাজ করতে হবে ট্রেনিং পিরিয়ডের সময়, এবং আমার একটা সুনির্দিষ্ট টার্গেট থাকবে যে আমি প্রতি 6 মাস পর আমি নিজেকে ইভালুয়েট করবো যে আমি 6 মাসে কি কাজ করলাম, নেক্সট 6 মাসে আমার কি কাজ শেখা উচিত। আমি এই জিনিসগুলো যদি ইন্ডিভিজুয়ালি টার্গেটটা সেট করি এবং ওই অনুযায়ী যদি আমি অগ্রসর হই, ট্রেনিং পিরিয়ডের কাজটা ভালো হবে। ঠিক একইভাবে যখন আমি সুপার স্পেশালিটি বা সাবস্পেশালিটিতে যাব, ওই ট্রেনিং পিরিয়ডের যে আমার একটা অর্জন,
ওই অর্জনটুকু না নিয়ে আমি সাবস্পেশালিটি ট্রেনিংয়ে যাওয়া উচিত না, কারণ একদম ফ্রেশ নতুন যারা সাবস্পেশালিটি ট্রেনিংয়ে যাবে তাদের জন্য খুব সুবিধা হবে না সাবস্পেশালিটি ট্রেনিংটা। আর সর্বোপরি আমি বলবো যে ডিটারমিনেশন থাকতে হবে, আমাকে এই কাজটা শিখতে হবে। আমি যেই সাবজেক্টে যাই না কেন, যেই সাবস্পেশালিটিতে যাই না কেন, আমি এখানে লিড দিব, আমি এখানে সবচেয়ে ভালো করব, এই ডিটারমিনেশন যদি আমার থাকে তাহলে এটা সম্ভব। আর সবচেয়ে শেষ কথা আমি বলবো, টাকার পিছনে দৌড়ানোর দরকার নাই। মানি উইল রান আফটার মি ইফ আই ক্যান অ্যাচিভ মাই স্কিল অ্যান্ড আমার যদি আমার একাডেমিক নলেজ এবং আমার সার্জিক্যাল স্কিল যদি আমি ডেভেলপ করি, বাট দেন মানি উইল রান আফটার মি। আমি টাকার পিছনে দৌড়ানো নাই, এবং এটা হতাশ হওয়ার কিছু নাই যে অমুক ভালো প্র্যাকটিস করতেছে, আমার তো ভালো প্র্যাকটিস হচ্ছে না। যদি আমার কোয়ালিটি থাকে, আমার মধ্যে সিনসিয়ারিটি থাকে, অনেস্টি থাকে, ডিটারমিনেশন থাকে, তাহলে অবশ্যই আমি জীবনে শাইন করতে পারবো। আমি সবাইকে অনুরোধ করব যে নিজের স্কিল এবং নলেজ এটা বিল্ড আপ করার জন্য এবং সিনসিয়ারিটি বিল্ড আপ করার জন্য যেন তারা যথেষ্ট চেষ্টা করে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত শিক্ষকদেরকে আমাদের সাথে থাকার জন্য। আজকের অনুষ্ঠান থেকে আমরা কয়েকটা জিনিস স্যারদের কাছ থেকে পেলাম, যে একাধিক ডিগ্রির পরিবর্তে একটা সেন্ট্রাল ডিগ্রি নিয়ে আগানো, প্রথম থেকেই ডিগ্রির পরপরই একটা সাবস্পেশালিটিতে জয়েন করে ফেলা, যদি সম্ভব হয় দেশের বাইরে একটা অবজারভেশন বা ছোটখাটো ট্রেনিং নিজের সাবস্পেশালিটিতে করে আসা, এবং গ্রুপ প্র্যাকটিসের দিকে নজর দেওয়া। এগুলো বিষয় আজকের আলোচনায় উঠে আসলো। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় শিক্ষকদেরকে আমাদেরকে গাইডেন্স দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা সামনের ভবিষ্যৎ পর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলবো। আজকের মতো আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। 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 গুড নাইট।